হ্যালো স্টুডেন্টস, তোদের সাউথ পয়েন্টের সিলেকশন টেস্টের জন্য কিছু ক্লাস তো আমরা নিয়েছি। আরও অনেক ক্লাস নিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু কনস্ট্রেন্ট হচ্ছে টাইম এত শর্ট হয়ে গেছে, মাঝখানে পুজো চলে এসছে, যে ক্লাস আমাদের অ্যারেঞ্জ করতে তোদের অ্যাভেলেবিলিটি আমাদের অ্যাভেলেবিলিটি দুটো নিয়েই প্রবলেম হয়ে যাচ্ছে। তাই এই ছোট্ট ভিডিওটা বানাচ্ছি, পাঠাচ্ছি, যাতে করে একটা আমরা রিভিশন কিভাবে করব, কারণ অনেকেই খুব টেন্স তোদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, সেই কারণে এই ভিডিওটা পাঠাচ্ছি, মন দিয়ে দেখিস। তো এটা ভিডিওটা মেইনলি ইজ ফর কিভাবে রিভিশন করব, কোন কোন জায়গাগুলো আমরা একটুখানি দেখব সেইটার জন্যে। তো ক্লাস 9 আর 10-এর এই হচ্ছে ফিজিক্সের মোট সিলেবাসের টপিকগুলো। তো 9-এ আমাদের এই কটা টপিক রয়েছে, তার মধ্যে কি কি আছে একবার দেখে নে। আমাদের মোশন রয়েছে, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, গ্র্যাভিটেশন, ওয়ার্ক অ্যান্ড এনার্জি অ্যান্ড সাউন্ড। এই কটা হচ্ছে 9-এর। 10-এর দিকে যদি আমরা দেখি তাহলে লাইট, হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তো এর মধ্যে ক্লাস 10-এর টপিকগুলো নিয়ে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই এই মুহূর্তে। কারণটা হচ্ছে তোরা সারা বছর ক্লাসটা 10টা পড়ছিস এবং খুব শিগগিরই তোদের স্কুলের নিজস্ব পরীক্ষাও আছে, মোস্ট প্রবাবলি ফ্রম 17th। সো তোরা ক্লাস 10টা আশা করছি পড়েছিস, রিভিশনের মধ্যে আছিস এবং রেডি আছিস। সো আজকে এই ভিডিওতে আমি মেনলি 9-এর টপিকগুলোর উপর জোর দেব। তো 9-এর প্রথমেই আসছে মোশনে আমাদের এই তিনটে জিনিসের ওপর মেনলি জোর দিতে হবে। একটা হচ্ছে গ্রাফ, দুই হচ্ছে গিয়ে সামস অফ ইকুয়েশন অফ মোশন, আর 3 নম্বর হচ্ছে সার্কুলার মোশনের কনসেপ্টস। তাহলে কি কি আছে? গ্রাফসে আমরা কি কি করতে হবে ভাব। গ্রাফ মেইনলি 3 রকম। আমাদের যে গ্রাফগুলো হয় সেটা মেইনলি হচ্ছে 3 রকম। একটা হচ্ছে তোর এস ভার্সেস টি, এসটা যেখানে তুই জানিস ডিসপ্লেসমেন্ট, আর তোর টিটা হচ্ছে গিয়ে টাইম। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম। ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাক্সিলারেশন টাইম, এই তিনটে গ্রাফ আমাদের মেইনলি করতে হবে। তো এখানে আমি যেটা করছি, তোদেরকে একটা ফিজিক্যাল প্রবলেম, সেখান থেকে যা যা গ্রাফ হতে পারে সেটা পুরোটা বোঝাচ্ছি, এবং আর কি ধরনের প্রবলেম হতে পারে সেটার একটা আইডিয়া দিচ্ছি। ধর আমরা এখন একটা গ্রাফ প্লট করব, সেই প্রবলেমটা হচ্ছে, মানে আমরা এই 3টে গ্রাফ কেন, আরো হয়তো বেশ কিছু গ্রাফ প্লট করব। তো আমাদের গ্রাফ প্লটিং এর মেইন প্রবলেমটা কি থাকবে, মানে কোনটার উপর আমরা করব। ধরে নে বডি বলতে একটা বল ফল কিছু একটা, বডি ইজ রিলিজড ফ্রম আ হাইট, ছেড়ে দিলি। আচ্ছা, it comes down, strikes the ground and moves back to the same height. এইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রবলেমটা। এই প্রবলেমটা ভালো করে কর, কারণ এই প্রবলেমটা করলে তুই বাদবাকি অনেকগুলো গ্রাফ নিজেই করতে পারবি। A body is released from a height, it comes down, strikes the ground and moves back to the same height. এটার কি কি গ্রাফ করতে হবে? এটার গ্রাফ করতে গেলে আমাদের মেইনলি যেটা দরকার, মানে কি কি গ্রাফ দরকার, প্রথমটা চল আমরা করছি অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম। তো অ্যাক্সিলারেশনটা কখন পজিটিভ কখন নেগেটিভ এটা আমরা কিভাবে বুঝবো? অ্যাক্সিলারেশন ভার্সেস টাইমে কখন পজিটিভ কখন নেগেটিভ কিভাবে বুঝবো? আমার মোশনকে ও যখন হেল্প করবে ওই পার্টিকুলার জিনিসটা, তখন সেটা অ্যাক্সিলারেশন, আর আমার মোশনকে যখন অপোজ করবে সেটাই আমার রিটার্ডেশন। তাহলে এখন বডিটা যখন হাইট থেকে ছাড়া হচ্ছে, ও নিচের দিকে নামছে, তখন গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে। সো গ্র্যাভিটি এখন আমাকে হেল্প করছে। তাই প্রথম পার্টটাতে জিনিসটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তারপরে স্ট্রাইক করলো। এবার যখন বলটা ওপরের দিকে উঠছে বডিটা, তখন গ্র্যাভিটি কি করছে, আমার মোশনকে অপোজ করছে। তো গ্র্যাভিটি যদি মোশনটাকে অপোজ করে, সো নাও দিস ইজ রিটার্ডেশন। দেখ, গ্র্যাভিটি কিন্তু নিজের ডিরেকশন পাল্টায়নি, গ্র্যাভিটি নিজের ডিরেকশন একই দিকে রেখেছে, শুধু একবার মোশনটা পাল্টাচ্ছে বলে ও হেল্প করছে আর একবার অপোজ করছে। তাই সেম গ্র্যাভিটি একবার অ্যাক্সিলারেশন আর একবার হচ্ছে রিটার্ডেশন।
এবারে যদি আমরা একবার ভাবি যে আমাদের স্পিড ভার্সেস টাইমটা কিভাবে ভ্যারি করছে, লেট আস কনসিডার স্পিড ভার্সেস টাইম। তুই কি করলি, বডিটাকে ওপর থেকে ছাড়লি, তো রিলিজড মানে তখন তোর ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে বেসিক্যালি তোর 0। সো ইফ ইউর ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, যত নিচের দিকে নামছে ভেলোসিটি কি হচ্ছে, কন্টিনিউয়াসলি বাড়ছে। সো ভেলোসিটি কন্টিনিউয়াসলি বেড়ে গেল। আচ্ছা, তো ভেলোসিটি ধর কন্টিনিউয়াসলি বাড়লো, জায়গাটা একটু ঠিক করে নি দাঁড়া, ভেলোসিটি কন্টিনিউয়াসলি এই যে বাড়লো। তো ভেলোসিটি যখন বাড়লো, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গ্রাউন্ড টাচ করলো। গ্রাউন্ড টাচ করার পর এবার যখন ওপর দিকে উঠছে, ডিউ টু রিটার্ডেশন অফ স্পিড কি হচ্ছে, কমে যাচ্ছে। সো দিস ইজ ইয়োর ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ। এটা তাহলে কি গ্রাফ হয়ে গেল, সরি স্পিড ভার্সেস টাইম কার্ভ। তো ভেলোসিটি ভার্সেস টাইম নয় কেন, কারণ তোরা জানিস ভেলোসিটি আর স্পিডের মধ্যে একটা পার্থক্য আছে। স্পিডটার কোনো ডাইরেকশন হয় না, স্পিড শুধু বাড়ছে কমছে সেই জিনিসটা বোঝায়, আর ভেলোসিটিতে দেয়ার মাস্ট বি ডাইরেকশন, সেখানে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে আবার যদি আমরা এই জিনিসটাকে, এই ডাইরেকশনটাকে মাথায় রেখে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভটা করতে যাই, এই সেম জিনিসটাকে মাথায় রাখলাম, মাথায় রেখে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভটা করতে যাচ্ছি। তাহলে এবার ভেলোসিটি যেহেতু ডাইরেকশন আছে, তাহলে ভেলোসিটি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ভেলোসিটিকে কখন পজিটিভ বা কখন নেগেটিভ ধরা হয়, এই ব্যাপারটা দেখ, এটা সম্পূর্ণ তোর স্বাধীনতা। তুই যে কোনো একটা ডিরেকশন অফ মোশনকে পজিটিভ ধরতে পারিস এবং তার উল্টো হলে তাকে নেগেটিভ ধরবি। মানে ধর এখন যদি আমি আমার পার্সপেক্টিভে আমার ডান দিকে হেঁটে যাই, তো আমি যদি আমার এই ডান দিকটাকে পজিটিভ ধরি, তাহলে আমি যখন বাদিকে যাব তখন আমার ভেলোসিটিটাকে উই ক্যান কনসিডার অ্যাজ নেগেটিভ। ঠিক এর উল্টোটাও যদি তোরা চাস যে আপনি ডান দিকে যাবেন, উই উইল কনসিডার দ্যাট অ্যাজ নেগেটিভ, আবার আপনি বাদিকে যাবেন, উই উইল কনসিডার দ্যাট অ্যাজ পজিটিভ, তাহলেও কোথাও কোনো ভুল নেই। আপাতত আমি যেটা করছি, নিচের দিকে যখন নামছে তাকে লেট আস কনসিডার ইট অ্যাজ পজিটিভ। তাহলে পজিটিভ হলে প্রথমে 0 থেকে ভেলোসিটি কি হলো, বাড়লো। তারপরে ভেলোসিটিটা এবার কমছে, যেটা এখানে আমরা দেখেছি যে কমছে, কারণ গুতোকে ওপর দিকে উঠছে, গ্র্যাভিটি ওকে কমাচ্ছে। গ্র্যাভিটি কমাতে পারে, বাট এবার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তাই কোনো একটা হাই ভেলোসিটি থেকে কমে 0 হবে এটা ঠিক, কিন্তু ওটা ডাইরেকশনটা তখন তোকে নিয়ে চলে যেতে হবে এই রকম একটা জায়গায়, মানে নেগেটিভ অ্যাক্সিসে হাইয়েস্ট ভেলোসিটি থেকে কমতে কমতে 0 হলো। তাহলে এইটা কি দাঁড়ালো, এইটা হচ্ছে আমার ভেলোসিটি ভার্সেস টাইম। চেক কর, স্পিড আর ভেলোসিটির মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এবারে আমরা নেক্সট কার্ভে যাচ্ছি। নেক্সট কার্ভ হচ্ছে ডিস্টেন্স ভার্সেস টাইম। ডিস্টেন্স ভার্সেস টাইম। তো এই ডিস্টেন্স ভার্সেস টাইম কার্ভটা কেমন হবে, ডিস্টেন্স ভার্সেস টাইম কার্ভের ক্ষেত্রে খেয়াল কর, তুই যখন যাচ্ছিস, কোন দিকে যাচ্ছিস, তুই মোটামুটি নিচের দিকে যাচ্ছিস, অ্যাক্সিলারেশন আছে। তো আশা করি তোদের এই ফর্মটা মনে আছে, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এটা যদি মনে থেকে থাকে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0, তার মানে s ইকুয়ালস টু কত হচ্ছে, হাফ এ টি স্কোয়ার। এখানে অ্যাক্সিলারেশনটা অরিজিনালি কনস্ট্যান্ট, তাহলে এই হাফ এটা বেসিক্যালি কনস্ট্যান্ট। তো এবার চেক কর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। ডিসপ্লেসমেন্টকে তুই ওয়াই অ্যাক্সিসে প্লট করেছিস, টাইমকে তুই এক্স অ্যাক্সিসে প্লট করেছিস, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এসছে। ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এই গ্রাফগুলো জেনারেলি প্যারাবোলিক ইন নেচার হয়। ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এই গ্রাফগুলো প্যারাবোলিক ইন নেচার হয়। তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে প্রথমে ও নিচের দিকে নামছে, অ্যাক্সিলারেশন আছে, তো ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যেটাই বল না কেন সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, বেড়ে এরম জায়গায় ধর এলো। এখন বলটা কোথায় আছে, ওপরে ছিল, ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে, সরি ডিস্টেন্স বাড়তে বাড়তে নিচের দিকে এসছে, সো অ্যাক্সিলারেট করে জিনিসটা এখন এরকম অর্ডারে এসছে। এবারে ভাব গল্পটা এমন হলো, গুতো খেলো, গুতোকে যখন ওপরের দিকে উঠছে, ডিস্টেন্স কিন্তু এখনো বাড়ছে। ইফ ইউ কনসিডার ইট অ্যাজ ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু বাড়ছে, ডিস্টেন্স ট্রাভেলটা বাড়ছে, মেবি ডিসপ্লেসমেন্ট কমছে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি, বাট ডিস্টেন্স কিন্তু বাড়ছে। তাহলে ডিস্টেন্স বাড়ছে, কিন্তু এইবারের গল্পটা হচ্ছে ও এবার রিটার্ডেড মোশন। রিটার্ডেড মোশন মানে ওর ডিস্টেন্সটা যে রেটে আগে বাড়ছিল, এখন রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, মানে ওঠার সময় প্রথম 1 সেকেন্ডে যতটা উঠেছিল, পরের 1 সেকেন্ডে তার থেকে কম উঠবে, তারপরের 1 সেকেন্ডে আরো কম উঠবে। মানে ধর প্রথম 1 সেকেন্ডে যা উঠেছিল, তারপর 1 সেকেন্ডে আরো কম, তারপরে সেকেন্ডে আরো কম। সো বেসিক্যালি এটাকে স্মুথনেস দিলে, এটাকে যদি তুই একটা স্মুথনেস দিস, তাহলে জিনিসটা হয়ে যাবে এই রকম।
তাহলে এই হচ্ছে নিচে নামলো, এই হচ্ছে সে আবার ওপরে উঠে গেল। এটাই যদি তুই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম বলে করতে যেতি, এটাকেই যদি তুই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম করতে যাস, তাহলে চেঞ্জটা কি আসবে? চেঞ্জটা হচ্ছে তোর এই মোশনটা, এইটা তো ঠিকই আছে, কিন্তু এবার যখন ওপরে উঠছে এটা তো রেফারেন্স পয়েন্ট, ডিসপ্লেসমেন্ট বেড়েছে বেড়েছে বেড়েছে, যখন নিচ থেকে ওপরে উঠছে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। সো ডিসপ্লেসমেন্ট যেহেতু কমে যাচ্ছে, এফেক্টিভলি সেম হাইটে উঠলে ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? 0। সো দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। এর একটা ভাই অঙ্ক হয়, সেটাকেও তোরা ভাববি। সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে যখন তুই নিচ থেকে কোনো একটা বডিকে ওপরে ছুড়ছিস, নিচ থেকে যখন তুই ওপরে ছুড়বি, ভালো করে খেয়াল কর, তখন ইউ হ্যাভ গট আ ইনিশিয়াল ভেলোসিটি। প্রথমে তুই রিটার্ডেশন হচ্ছে বলে ভেলোসিটি কমে কমে 0 হচ্ছে, তারপরে তোর ও যখন আবার নিচের দিকে নামার চেষ্টা করছে তখন ওটা অ্যাক্সিলারেশন হচ্ছে, ভেলোসিটি বাড়ছে। তার মানে প্রথমে রিটার্ডেশন, তারপরে অ্যাক্সিলারেশন, প্রথমে ভেলোসিটি কমছে, তারপরে ভেলোসিটি বাড়ছে, প্রথমে ডিসপ্লেসমেন্ট বাড়লো, তারপরে আবার ডিসপ্লেসমেন্ট কমলো। কিন্তু ডিসপ্লেসমেন্টটা প্রথমে রিটার্ডেড ওয়েতে বেড়েছে, তারপরে অ্যাক্সিলারেটেড ওয়েতে কমেছে। সো এটা তোর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম কার্ভটা হবে। ওই সেকেন্ড কার্ভটা একবার নিজেরা বাড়িতে অতি অবশ্যই ভাববি। গ্রাফ থেকে আর যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, গ্রাফ থেকে আর যেটুকু জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা একবার আমরা একটু দেখে নিই। দাঁড়া, একটু জায়গা ফাঁকা করে নিলাম, কারণ আমি আসলে এক একটা টপিকের জন্য এক একটা স্লাইডই রেখেছি, মাঝখানে আর স্লাইড ঢোকাতে চাইছি না। তো এইখানে আর কি হতে পারে, আর কি আমাদের পড়তে হতে পারে সেটা একবার একটুখানি দেখে নিই। চল, গল্পটা হচ্ছে, ধর তোকে আর একটা প্রবলেম দিল, তোকে প্রবলেম দিল মানে তোকে এই ধরনের প্রবলেম করতে গেলে কি কি মাথায় রাখতে হবে সেটা একটু জেনে নে। সেটা হচ্ছে স্লোপ অফ VT curve equals to acceleration, slope of ST curve equals to velocity, area under VT curve equals to displacement, area under AT curve equals to maximum velocity. ম্যাক্সিমাম ভেলোসিটি, এই কটা জিনিস তোকে মাথায় রাখতে হবে। তো ধর তোকে একটা প্রবলেম দিল যেখানে তোকে বলছে যে একটা গাড়ি, ইট ওয়াজ অ্যাট রেস্ট, প্রথমে কিছুক্ষণ অ্যাক্সিলারেট করলো, তারপরে কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেল, তারপরে কিছুক্ষণ সে রিটার্ড করে 0 হয়ে গেল। প্রথমে খানিকক্ষণ কি করেছে? সে অ্যাক্সিলারেট করেছে, তারপরে সে কি করেছে? কনস্ট্যান্ট স্পিড, তারপরে সে কি করেছে? রিটার্ড। ড্র দ্য করেসপন্ডিং ভিটি কার্ভ, এটি কার্ভ, দুটোই ধর আঁকতে দিল, এটি কার্ভ আর ভিটি কার্ভ। তো প্রথমে এটি কার্ভটা দেখ, প্রথমে কি করেছে? অ্যাক্সিলারেট, তারপরে কি করেছে? কিছুক্ষণ কনস্ট্যান্ট স্পিড, ওই জন্য অ্যাক্সিলারেশনটা 0, তারপরে কি করেছে? কিছুক্ষণ আবার রিটার্ড। রিটার্ড মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, জাস্ট তলা এঁকে দে। এবার ধর এই জিনিসটারই যদি ভিটি কার্ভ বার করতে হয়, ভিটি কার্ভ, ভেলোসিটি ভার্সেস টাইম, তাহলে প্রথমে কি করেছে গাড়িটা? প্রথমে গাড়িটা অ্যাক্সিলারেট করেছে, তারপরে গাড়িটা কি করলো? কনস্ট্যান্ট স্পিডে গেল, তারপরে গাড়িটা কি করলো? রিটার্ড করলো। সো এইটা হচ্ছে করেসপন্ডিং ভিটি কার্ভ। এবার যদি তোকে ম্যাক্সিমাম ভেলোসিটি বলে দেয়, টোটাল টাইম জার্নিটার বলে দেয়, এবং বলে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার বা ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার, তাহলে কি করবি? তাহলে পাতি এই ট্র্যাপেজিয়ামটার এরিয়া বার করে নিবি। ট্র্যাপেজিয়ামের এরিয়ার ফর্মুলা তো নিশ্চয়ই জানা আছে, হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইডস মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে তখন তুই এই ভিটি কার্ভের মধ্যে থেকে এরিয়াটা বার করে নিবি। এবার ধর তোকে কোনো একটা ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ দিয়েছে, ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ দিয়ে তোকে জানতে চেয়েছে যে এটার ভেলোসিটি, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ভেলোসিটি। তো ভেলোসিটি কি করে করে? আমরা বলেছি স্লোপ দিয়ে। তো যদি এই থিটাটা দেওয়া থাকে তাহলে আমরা জানি স্লোপ ইকুয়ালস টু কি হয়ে যায়? স্লোপ ইকুয়ালস টু হয়ে যাবে ট্যান থিটা। আর যদি থিটা দেওয়া না থাকে তাহলে যে কোনো দুটো পয়েন্ট যাদের ডেটা দেওয়া আছে, নাও দিস পয়েন্ট ক্যান বি ইভেন অরিজিন, সেটা তোর কোনো চাপের ব্যাপার নয়, যেটা যেটা ডেটা অ্যাভেলেবেল হবে সেইখান থেকে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, স্লোপের আর একটা গল্প, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এসটি কার্ভ থেকে ভেলোসিটি,
ভিটি কার্ভ থেকে অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট, এটি কার্ভ থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি, এই জিনিসগুলো কিন্তু আমরা আরামসে বার করতে পারি। আর যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি বলছি, ইউ মে কনসিডার দিস অ্যাজ চেঞ্জ ইন ভেলোসিটি অলসো, চেঞ্জ ইন ভেলোসিটি। এবার ম্যাক্সিমাম ভেলোসিটি কথাটা কখন আসবে? যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়। চেঞ্জ ইন ভেলোসিটিটা হচ্ছে আলটিমেট টার্ম। ম্যাক্সিমাম ভেলোসিটি কখন আসবে? যদি তুই এবার কনসিডার করিস যে তোর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। তো গ্রাফ থেকে কোশ্চেন হতে পারে, সো গ্রাফটা রিভিশন কর, গ্রাফ রিভিশন করাটা খুব দরকারি। নেক্সট আসছে সাম অফ ইকুয়েশন অফ মোশন, সামস অন ইকুয়েশন অফ মোশন। তো আমাদের ইকুয়েশন অফ মোশন কতগুলো আছে তোরা তো জানিস, একবার জাস্ট ছোট্ট করে রিভিশন করে ফেলি চল। একটা হচ্ছে গিয়ে তোর v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেকেন্ড আসছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, থার্ড আসছে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস এ এস। এটার আরেকটা হয় ডিস্টেন্স ট্রাভেলড ইন nth সেকেন্ড, নট ইন n সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেলড ইন nth সেকেন্ড। মানে ধর একটা জার্নি কন্টিনিউয়াসলি হচ্ছে, সেই সময় তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট আছে। প্লিজ খেয়াল কর এখানে প্রত্যেকটা ইকুয়েশনে অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন লাগবে না। ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন আর একটু বড় হলে তোদের লাগবে। আপাতত একটা বডি যাচ্ছে, ধর 10 সেকেন্ড ধরে মোশনটা হচ্ছে, তুই চাইছিস 2 নম্বর সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 6 নম্বর সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। গাড়িটা কিন্তু মুভ করে যাচ্ছে স্টার্টিং ফ্রম 0 বা সাম ইনিশিয়াল ভেলোসিটি উইথ সাম কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ। গাড়ি যদি মুভ করতে থাকে তাহলে যে কোনো একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট কত সেটা আমরা বলি এস nth। এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, মানে 5 সেকেন্ড বললে nটা 5, 10 সেকেন্ড বললে nটা 10, এস nth হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। এবার এই ফর্মুলা দিয়ে তোকে কি দিতে পারে? ধর একটা বডি কন্টিনিউয়াসলি মুভ করছে, এই যে বডিটা কন্টিনিউয়াসলি মুভ করছে, এইবার তোকে এখান থেকে জানতে চাইতে পারে যে বডিটার থার্ড সেকেন্ড আর ফিফথ সেকেন্ডের ভেলোসিটির রেশিও, ডিসপ্লেসমেন্টের রেশিও। সাপোজ ধর বলা আছে ইউ ইকুয়ালস টু 0, তাহলে থার্ড সেকেন্ড মানে এস কত বসাবো 3, ইউ যদি 0 হয় তাহলে 0 প্লাস হাফ এ, 0 প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1, তার মানে বেসিক্যালি 5a। আর ধর ফিফথ সেকেন্ডের সাথে রেশিও চাইছে, তাহলে s5 ইকুয়ালস টু 0 প্লাস হাফ এ 2 ইন্টু 5 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল 9a। তাহলে এদের দুজনের রেশিও কত হয়ে গেল 5:9। nth সেকেন্ড দিয়ে ডাইরেক্ট ফর্মুলা পুটিং অঙ্ক হয়, যে তোকে ডেটা দিয়ে দিল অত সেকেন্ডে কত যাচ্ছে অথবা রেশিও। আর এইগুলো দিয়ে যে বেসিক অঙ্কগুলো হয় সেগুলো আশা করি তোরা প্র্যাকটিস করেছিস। যে জায়গাগুলো আবার করে দেখবি সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটির অঙ্ক কিন্তু আগেও এসছে, যদিও ভীষণ সোজা কনসেপ্ট, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটিটা কিন্তু অতি অবশ্যই দেখবি। অ্যাভারেজ ভেলোসিটিটাকে দেখার কি আছে? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে গিয়ে তোর দু রকম কেস হয়। একটাতে সাপোজ ধর তোকে বলে দিল যে তুমি ফার্স্ট হাফ অফ দ্য জার্নি, ভালো করে বোঝ, ফার্স্ট হাফ অফ দ্য জার্নি t1 টাইমে গেছো, আর সেকেন্ড হাফ অফ দ্য জার্নি মানে এইটা হচ্ছে গিয়ে তোর কোনো একটা s2, মানে s2 বলতে সরি হাফ এস, আর একটা হাফ এস তুমি কোনো একটা t2 টাইমে গেছো। প্রথম হাফ অফ দ্য ডিস্টেন্স তুমি গেছো t1 এ, সেকেন্ড হাফ অফ দ্য ডিস্টেন্স তুমি গেছো t2 তে, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কত? এটার আরেকটা ফরম্যাট হয়, ধরো তুমি t/2 টাইমে s1 গেছো, আর অন্য কোনো একটা ডিস্টেন্স গেছো সেকেন্ড হাফ টাইমে t/2 টাইমে s2 গেছো। বুঝতেই পারছিস ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, কারণ বেশি গেছে। এই রকম কেসগুলোতে দুটোতেই ভেলোসিটির এক্সপ্রেশন কেমন আসে সেটা তোকে বার করে নিতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি বার করে কি করে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তার মানে তুই যদি এখন v ইকুয়ালস টু, ধর তুই স্টার্ট করলি যে v ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে s ডিভাইডেড বাই টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2, তাহলে দেখ 1/v ইকুয়ালস টু t1 বাই s প্লাস t2 বাই s, উল্টে দিলাম।
এবার t1 বাই এসটাকে কোথা থেকে পাবি, দেখ v1 ইকুয়ালস টু হাফ এস বাই t1, তাহলে t1 বাই এস কি হয়ে যাচ্ছে বল, t1 বাই এস হয়ে যাচ্ছে 1 বাই 2v1, আর t2 বাই এস কি হয়ে যাচ্ছে 1 বাই 2v2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই v। তাহলে আরামসে তুই এখান থেকে v ক্যালকুলেট করে বার করে নিতে পারবি। কি আসবে ভেবে দেখ, কি আসবে ভেবে দেখ। এটাকে এবার তুই যখন এটাকে সাজিয়ে করবি v1 v2 বাই v1 প্লাস v2 সঙ্গে একটা 2 v1 v2 বাই v1 প্লাস v2, তাই না? তাহলে এইটা হচ্ছে গিয়ে ভেলোসিটি অ্যাভারেজ। আর এইখানটাতে কিভাবে করবি, এখানটাতে আমার s1 বাই t বাই 2 এটা হচ্ছে v1 ভেলোসিটি 1, তাই না? তার মানে v1 হচ্ছে বেসিক্যালি 2s1 বাই t। আমার দরকার অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটির অর্থ কি, অ্যাভারেজ ভেলোসিটির অর্থ হচ্ছে s1 প্লাস s2 বাই t, মানে s1 বাই t প্লাস s2 বাই t। তাহলে s1 বাই t আমাকে কি দেবে, s1 বাই t দেবে v1 বাই 2, এটা দেবে v2 বাই 2, বাকিটা তোরা সলভ করে নিবি, v ইকুয়ালস টু v1 প্লাস v2 বাই 2। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি দুটোতে যে দু রকম হচ্ছে সেটা খেয়াল রাখবি। এবার এরা আরেকটা লেভেল উঠতে পারে, সেটা কি করতে পারে, তোকে বলে দিল টোটাল ডিস্টেন্সটা হাফ ডিস্টেন্স যে টাইমে গেছে, ভালো করে বুঝিস, টোটাল ডিস্টেন্সটার হাফ ডিস্টেন্স যে টাইমে গেছে তার হাফ v1 ভেলোসিটিতে গেছে এবং সেকেন্ড হাফ v2 ভেলোসিটিতে গেছে, আর বাদবাকি হাফ ডিসপ্লেসমেন্ট v3 তে গেছে। আবার শোন, টোটাল যে ডিসপ্লেসমেন্ট তার হাফ যে টাইমে গেছে তার হাফ গেছে v1 ভেলোসিটিতে, সেকেন্ড হাফ টাইম গেছে v2 ভেলোসিটিতে, আর রেস্ট হাফ ডিসপ্লেসমেন্ট গেছে v3 ভেলোসিটিতে, অ্যাভারেজ ভেলোসিটি। ভালো করে ভেবে দেখ, প্রথম হাফ ডিসপ্লেসমেন্টের মধ্যে আবার টিটাকে ভাঙা আছে। টি কোথায় ভেঙেছিলি, এইখানে। তার মানে প্রথম হাফ ডিসপ্লেসমেন্টের অ্যাভারেজ ভেলোসিটি এই ফর্মুলায় আসবে, ইউ উইল গেট সামথিং কল্ড v4। এবার তোর হাফ ডিসপ্লেসমেন্ট v4 বাদবাকি হাফ ডিসপ্লেসমেন্ট v3, হাফ ডিসপ্লেসমেন্ট v4 কোন ফর্মুলা দিয়ে, এটা দিয়ে, বাকি হাফ ডিসপ্লেসমেন্ট v3। এবার ডিসপ্লেসমেন্ট যখন ডিভাইড হয় তখনকার ফর্মুলা তোরা জানিস, 2v1 v2 বাই v1 প্লাস v2, সেখান থেকে বার করবি। আবার অনেক সময় কি করে, পাতি একটা অঙ্ক দিল যেখানে ইউ রয়েছে, ভি রয়েছে, তোকে ধর, আচ্ছা ভি দেওয়া থাকতে পারে অথবা অ্যাক্সিলারেশন, এর মধ্যে যে কোনো দুটো জিনিস দেওয়া আছে আর একটা আননোন করে দিয়েছে। সো ভি আর ইউ দেওয়া থাকলে, টি দেওয়া থাকলে তুই আরামসে এখান থেকে ক্যালকুলেট করে দিলি কি অ্যাক্সিলারেশন, ভি আর ইউ আর টি দেওয়া রয়েছে, তুই কার করে দিলি ভি, সেগুলোতে কোনো প্রবলেম নেই। দেখবি কোশ্চেনে জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, এবার বলে অ্যাভারেজ ভেলোসিটি। তো ইন দ্যাট কেস সেখানে কিন্তু এই সমস্ত ফর্মুলা টর্মুলা কিছু নয়, সেখানে পাতি ইউ প্লাস ভি বাই 2। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রেখে বা রিটার্ডেশন কনস্ট্যান্ট রেখে আরেক ধরনের অঙ্ক হয়, সেটা হচ্ছে তোকে বলতে পারে যে তোমার কাছে কোনো একটা উডেন প্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, কোনো একটা উডেন প্ল্যাঙ্ক আছে, তো সেই উডেন প্ল্যাঙ্কের মধ্যে দিয়ে একটা বুলেটকে তুমি হিট করলে, তো বুলেটটা প্রথমে কিছুটা গেল, তাতে তার ভেলোসিটি হাফ হয়ে গেল, এবার আর কতটা গেলে ভেলোসিটি 0 হবে। এবার সেটাকে তুই হাফ না ধরে তুই যা হোক একটা কিছু ধরতে পারিস। ধর আমি তোদেরকে এখন শেখানোর জন্য বলছি যে আমার এই রকম একটা জায়গা রয়েছে, তার ভেতরে এইখানে একটা বুলেট এন্টার করছে উইথ সাম ভেলোসিটি ইউ। আফটার ট্রাভেলিং ডিস্টেন্স, সাপোজ ধর ওরা ডেটা দিল, আমরা ধরলাম ডি, এটার ভেলোসিটি হয়ে গেছে ইউ বাই 3। তারপরে আর কতটা গেলে এক্স, এটার ফাইনাল ভেলোসিটি উইল বি 0, তার মানে দ্য বুলেট উইল নট গো ফার্দার। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে তুই আগে রিটার্ডেশনটা ক্যালকুলেট করবি। দেখ রিটার্ড না করলে তো ভেলোসিটি কমেনি। নাও উই আর হ্যাভিং আ কনস্ট্যান্ট রিটার্ডেশন, তো কনস্ট্যান্ট রিটার্ডেশন কিভাবে ক্যালকুলেট করবি করে ফেল। কনস্ট্যান্ট রিটার্ডেশন হচ্ছে গিয়ে তোর এই ফর্মুলাটা নিচ্ছি আমরা, ইউ বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস এ ইন্টু, বিকজ ইট ইজ রিটার্ডেশন, কতটা গেছে ডি। তাহলে আমার এইখান থেকে কি আসছে চেক কর, ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার, মানে মাইনাস 8 ইউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এ ডি। তাহলে এইবার তোর এই মাইনাস মাইনাস ক্যান্সেল করলো, 2 আর 8 ক্যান্সেল করে একটা 4 হলো। সো তোর কাছে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, আমরা রিটার্ডেশন ধরেছি, সেটা কত আসলো, 4u স্কোয়ার বাই 9d।
হলো 4u স্কোয়ার বাই 9d। এইবার তোকে বলেছে আর কতটা গেলে 0 হবে, সেই আর কতটাকে আমরা কত ধরেছি বল, আর কতটাকে আমরা x ধরেছি। সো ইফ ইউ আর কনসিডারিং দ্যাট অ্যাজ x, তাহলে আবার সেম ফর্মুলাটা যদি ইউজ করিস, ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার, এখন সেটা u/3 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস a মানে মাইনাস 4u স্কোয়ার বাই 9d সঙ্গে করে x। দেখ মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে যাবে, তাহলে নিচের 9 গুলো ক্যান্সেল আউট করে যাবে, তাহলে u স্কোয়ার ইকুয়ালস টু 8u স্কোয়ার বাই d ইন্টু x। u স্কোয়ারটা ক্যান্সেল আউট করে দে, x ইকুয়ালস টু কত আসলো, d বাই 8। শর্টে কি করে করা যায়, শর্টকাট মেথড প্রচুর অঙ্কের থাকে, কিন্তু সবসময় আগে অরিজিনালটা তারপরে শর্টকাট। এবং আমার তোদেরকে সাজেশন হচ্ছে, তোদের অনেকের হয়তো এটা শর্টকাট জানাও আছে, বাট ইউজ করিস না প্লিজ, কারণ এই পরীক্ষাগুলোতে ওরা কিন্তু শর্টকাট ইউজটাকে খুব একটা পছন্দ করবে বলে আমার মনে হয় না। সো ইন দ্যাট কেস আমি শর্টকাটটা জাস্ট বলে রাখছি যে x ইকুয়ালস টু d বাই n স্কোয়ার মাইনাস 1, যেখানে ইউটা অ্যাজ ইফ হয়ে গেছিল u বাই n। যেমন চেক কর, ইউটা u/3 হয়েছিল, তার মানে nটা কত 3 স্কোয়ার মাইনাস 1, 9 মাইনাস 1 হচ্ছে 8, তাহলে x ইকুয়ালস টু d বাই 8। আবার চেক কর, ইউটা u/3 হচ্ছে কতটা গেলে d গেলে, তাহলে n ইকুয়ালস টু কত তোর 3 স্কোয়ার মাইনাস 1, 9 মাইনাস 1 8, x ইকুয়ালস টু d বাই 8। ডাইরেক্ট ইউজ না করাই ভালো, জাস্ট তোদেরকে বলে রাখলাম। তো এই ধরনের অ্যাভারেজ ভেলোসিটি, এই ধরনের পেনিট্রেশন, nth সেকেন্ড এবং তার রেশিও, এই ইকুয়েশন অফ মোশনগুলো থেকে সেইগুলো অতি অবশ্যই দেখে যাবি। সার্কুলার মোশনের কনসেপ্ট, সার্কুলার মোশনের কনসেপ্ট বলতে সবার প্রথম কয়েকটা জিনিস হচ্ছে ডাইরেকশনগুলো আগে মাথায় নে। একটা সার্কুলার মোশন যখন হয়, আমার হলো না তো সার্কুলার মোশন যখন হয় তখন জিনিসটা আমরা কমপ্লিট সার্কেল ভাবি, কিন্তু প্লিজ মাথায় রাখ, সার্কুলার মোশন মে নট বি আ কমপ্লিট সার্কেল। সার্কুলার মোশন মানে এনি মোশন যেটা কিনা সেন্টার থেকে একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে। অলওয়েজ সেন্টার থেকে একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করছে মানে সেটাকে আমরা সার্কুলার মোশন বলতে পারি। তাহলে আপাতত এই যে সার্কুলার মোশনটা, এটা যদি তার সেন্টার হয় তাহলে কোন দিকে কি কি কাজ করে একবার জাস্ট ডাইরেকশনগুলো দেখে নে, জানিস রিভিশন করে নে। ধর যদি আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ, মানে আমি ধরে নিই এই দিকে সার্কুলার মোশন হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ। যেহেতু ডিসপ্লেসমেন্টটা ট্যানজেনশিয়াল, তাই লিনিয়ার ভেলোসিটিটাও ট্যানজেনশিয়াল টু দ্য পাথ। ডিসপ্লেসমেন্ট এবং লিনিয়ার ভেলোসিটি at a particular পয়েন্টে ভেলোসিটি উইল বি কনসিডার্ড অ্যাজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ। হলো? আচ্ছা, আর ইয়ে কোন দিকে থাকে, ফোর্স, ফোর্স আছে কি আদৌ? কারণ সার্কুলার মোশনে আমাদের ক্লাস 11-এও 99% কেসে আমাদেরকে ধরতে বাধ্য করা হয় যে স্পিড কনস্ট্যান্ট আছে, স্পিড ভ্যারি করেনি। তো স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, অ্যাক্সিলারেশনের কোনো কাজ আছে কি? হ্যাঁ আছে। ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ করা, বিকজ ভেলোসিটি ইজ অ্যাক্টিং ট্যানজেনশিয়াল টু দ্য পাথ। তাহলে যে কোনো পয়েন্টে তুই যদি এবার এখানে নিস, দেখ ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ, এখানে নিস, দেখ ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ। তো অ্যাক্সিলারেশন বা ফোর্স যেটা রয়েছে তার কাজটা কি? এর ডাইরেকশনটা চেঞ্জ করা। তাহলে এই দিকে আমি একটা ফোর্স পাবো যার নাম সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। আরেকটা ফোর্সের কথা আমাদেরকে অনেক সময় শুনতে হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা কোন দিকে অ্যাক্ট করে? অ্যালং দ্য রেডিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। এখন প্রশ্ন হচ্ছে, পেটাল আর ফিউগালটা নিয়েই আমার তোদেরকে একটা ছোট্ট জিনিস একটু ক্লিয়ার করে দেওয়ার। পেটাল আর ফিউগাল দুটো কি একসাথে আছে? আচ্ছা, দুটোই যদি থাকে তাহলে ওরা ক্যান্সেল আউট করে জিরো হয়ে যাচ্ছে না কেন? এছাড়াও আমরা হয়তো মনে পড়বে তোদের, ফোর্সে অ্যাকশন রিয়াকশন বলে একটা জিনিস পড়ি। তো এই যে অ্যাকশন রিয়াকশন বলে যে জিনিসটা পড়ি, পেটাল আর ফিউগাল কি অ্যাকশন রিয়াকশন পেয়ার? প্রথমত তো না। না কেন? কারণ অ্যাকশন রিয়াকশন ডাজ নট অ্যাক্টস অন দ্য সেম বডি। চেক করে দেখ নিউটনস থার্ড লতে কি বলছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই তো? আর দে অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডিজ। তাহলে এখানে
যে বডিটা সার্কুলার মোশনে আছে এই দুটো ফোর্সই তার উপর অ্যাক্ট করছে। তাহলে এখন গল্পটা হচ্ছে যে পেটাল আর ফিউগাল একই বডির উপর অ্যাক্ট করছে, ম্যাগনিটিউড সেম, অপোজিট ডিরেকশন, তাহলে কি ওরা জিরো মানে ক্যান্সেল আউট করছে? ব্যাপারটা কি হচ্ছে? সেন্ট্রিফিউগাল ফোর্সটা অরিজিনালি রিয়েল ফোর্স নয়, এটা সিউডো ফোর্স। সিউডো ফোর্স জিনিসটা কি? সিউডো ফোর্স আমি আবার পরে বোঝাবো, এখানে একটা ছোট্ট করে বোঝাই। সেটা হচ্ছে সিউডো ফোর্স কে দেখবে যে নিজে নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। এই তো কঠিন কঠিন কথা বলে ফেললেন। নন ইনার্শিয়াল ফ্রেমটা কি? সহজ ভাষায় বোঝ, এমন কেউ যে নিজে মোশনে আছে, অ্যাক্সিলারেট করছে, যে নিজে অ্যাক্সিলারেট করছে। এখানে কি অ্যাক্সিলারেশন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কেন হচ্ছে? কারণ ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ করছে। তাহলে যে নিজে ঘুরছে, যে নিজে ঘুরছে সেরকম কেউ, যে নিজে ঘুরছে মানে অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে, মানে নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, সে সেন্ট্রিফিউগালটা দেখবে। কিছু বোঝা গেল না? আচ্ছা, আবার দেখ, যে কোনো সার্কুলার মোশন হতে গেলে দেয়ার মাস্ট বি আ ফোর্স হুইচ অ্যাক্টস অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। ওই ফোর্সটা আছে, ওই ফোর্সটা না থাকলে জিনিসটা ঘুরতো না। যেমন আমি দাঁড়িয়ে আছি, আমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই আমি পৃথিবীর সাথে ঘুরছি। তুই একটা সুতোর সাথে একটা দড়ি বেঁধে ঘোরাচ্ছিস, ইউ আর গিভিং আ টেনশন ইন দ্য স্ট্রিং, সেই জন্য ওটা ঘুরছে। মাঝখানে সূর্য, চারিদিকে সব প্ল্যানেটস ঘুরপাক খাচ্ছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরপাক খাচ্ছে, কারণ দেয়ার ইজ আ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। একটা নিউক্লিয়াস মাঝখানে বসে আছে, চারিদিকে ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, अगेन there is a centripetal force. কোথায় সেন্ট্রিপেটাল ফোর্স? আরে এনি ফোর্স which acts along the radius towards the center is playing the role of centripetal force. তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স না থাকলে ভাই তুমি ঘুরতে পারবে না। তাহলে আমাদের সেন্টার যেখানটাতে, কাছেই গোল পার্ক, তো ধর গোল পার্কের চারপাশ দিয়ে একটা গাড়ি রাত দুপুরে, তার বিরাট এনার্জি, সে গোল গোল ঘুরছে। তার ইচ্ছে হয়েছে সে আজকে গোল পার্কের চারদিকে গোল গোল ঘুরবে, রাত্রিবেলা ঘুরছে। তো ওই যে ঘুরছে গাড়িটা, যে চারদিকে ঘুরতে পারছে, আমরা দাঁড়িয়ে হা করে দেখছি, আমাদেরকে নিচ্ছে না। কেউ একজন আমাদের বন্ধু হেভি মজা করে হা করে হাসছে আর গোল গোল ঘুরছে। তো এই যে ঘুরছে, তাহলে ওর ওপর কি ফোর্স কাজ করছে? আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে স্যার ওর ওপর কি ফোর্স কাজ করছে, ও গোল গোল ঘুরছে, ওর ওপর সেন্ট্রিপেটাল কোনো না কোনো রিয়েল ফোর্স ইজ গিভিং সেন্ট্রিপেটাল ফোর্স, নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ইজ প্লেইং দ্য রোল অফ সেন্ট্রিপেটাল ফোর্স, তাই ও ঘুরছে। এবার চেক করে দেখ, তোরা যখন গাড়িতে খুব স্পিডে কোথাও টার্ন নিস, তুই যখন গাড়ির ভেতরে বসে আছিস, তখন তুই কিন্তু আস্তে সেন্টারের থেকে বাইরের দিকে শিফট করে যাস। তোর মনে হয় যেন তুই গাড়ি থেকে ছিটকে বেরিয়ে চলে যাবি। কার্টুনগুলোতে দেখবি দেখায় মাথা বেরিয়ে এরকম করছে, জানলা দিয়ে মাথা বেরিয়ে গেছে। কোন দিকে বেরোয়? সেন্টার যেদিকে সেই দিকে, না সেন্টার থেকে বাইরের দিকে? বাইরের দিকে। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকশন অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। কে ফিল করছে? যে গাড়ির ভিতরে আছে। সো সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ আ সিউডো ফোর্স। কে ফিল করে? যে নিজে ঘোরে। আর বাকি যারা অবজারভার, তারা কি দেখে? তারা দেখে যে দেয়ার ইজ আ পেটাল ফোর্স। এটাকেই আবার ওইভাবে বোঝাই যে ধর আমি দাঁড়িয়ে আছি, তোরা দেখছিস যে লোকটা সুন্দর দাঁড়িয়ে আছে, বকবক করে যাচ্ছে। তো এই যে আমি দাঁড়িয়ে আছি, বা পৃথিবীর বাইরে থেকে যখন কেউ, আচ্ছা যখন তোরা আমাকে দেখছিস যে আমি দাঁড়িয়ে আছি, কেন আমি দাঁড়িয়ে আছি? তুই কি নিজে দাঁড়িয়ে আছিস? না, তুইও পৃথিবীর সাথে ঘুরছিস। তাহলে তুই নিজে কিন্তু একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছিস। তাই যখন তোকে আমি দাঁড়িয়ে আছি কি করে, তো সেটা এক্সপ্লেন করতে হয়, তখন তুই বলিস যে আপনার ওপর একটা রিয়েল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর আপনার ওপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, কোন দিকে? অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর স্ট্যাটিক। আপনি নড়ছেন না বা ঘুরছেন না, আপনি ঘুরছেন না, এটা তোর মতে। এবার কেউ যদি ধর আমাদেরকে পৃথিবীর বাইরে থেকে অবজার্ভ করে, মানে আমার এই এক্সাম্পলটা দিতে হেভি মজা লাগে, মানে একটা লোক প্রচুর পড়াশোনা করলো, বিরাট খাটাখাটনি করে সে বিরাট সায়েন্টিস্ট হলো, অ্যাস্ট্রোনট হলো, নাসায় বা ইসরোতে গেল, আরও অন্যান্য জায়গায় যেতে পারে, আমি এই দুটো নামই বললাম আর কি। তারপরে সে স্পেসে গেল। স্পেসে গিয়ে সে কি করছে? আমাকে দেখছে। মানে দুর্ভাগা কত রকমের হয়। তো যাই হোক, সেই দুর্ভাগা আমাদেরকে দেখছে এবং আমাকে কেমন দেখছে? যে আমি পৃথিবীর সাথে গোল গোল ঘুরছি। এবার তাকে যদি বলিস এই লোকটা ঘুরছে, এটা এই লোকটার ইকুয়েশন লিখে দিন, ও কিন্তু ঘুরছে না, ও পৃথিবীর মধ্যে নেই, ও পৃথিবীর বাইরে আছে, তাই ও ঘুরছে না। ও নন ইনার্শিয়াল ফ্রেম নয়, ও অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স নয়, ও রিয়েল ফ্রেম। ও কি দেখছে? ও দেখছে যে আমি ঘুরছি। তাহলে ওকে যদি বলিস আমার ইকুয়েশন লিখে দিতে, তাহলে ও কি লিখবে? উনি লিখবেন যে এমজি যেটা অ্যাক্ট করছে টুয়ার্ডস দ্য সেন্টার, দ্যাট ইজ প্লেইং দ্য রোল অফ সেন্ট্রিপেটাল ফোর্স, সেই জন্য আমি পৃথিবীর সাথে গোল গোল ঘুরছি। বুঝতে পারলাম? তাহলে এই পেটাল, ফিউগাল, তাদের ডাইরেকশন, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল,
এই কনসেপ্টটা মোটামুটি যেন ক্লিয়ার থাকে। হলো? আচ্ছা, নেক্সট গল্পে আসি। ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। তো এটার আন্ডারে আমাদের কি কি পড়তে হবে? এটার আন্ডারে আমাদেরকে যেটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাতি লজ অফ মোশন গুলো। লজ অফ মোশন গুলো কি পড়বি, মানে স্টেটমেন্ট আসবে? না না, সেরকম জিনিসটা নয়। ওইখানে যে কোনো একটা ফিজিক্যাল প্রবলেম সেটা তুই কোন ল দিয়ে এক্সপ্লেন করবি, কোনো একটা ফিজিক্যাল প্রবলেম সেটা কোন ল দিয়ে এক্সপ্লেন করবি, সেই জন্য লজ অফ মোশনটা একবার পড়ে দেখতে হবে। আমি আসছি দাঁড়া, এখন থেকে আমরা কি কি এক্সট্রা জিনিস আরেকবার করে ভাববো সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। ইনার্শিয়া অ্যান্ড সিউডো ফোর্স, এই যে সিউডো ফোর্সের গল্পটা যেটা বলছিলাম, সেই ইনার্শিয়া আর সিউডো ফোর্স, ইনার্শিয়ার সাথে সিউডো ফোর্সের সম্পর্ক কি? ইনার্শিয়া মানে তো টেন্ডেন্সি টু মেনটেন ইট স্টেট অফ রেস্ট অর মোশন, তার সাথে সিউডো ফোর্স কোত্থেকে কি এলো একটু ভেবে দেখতে হবে, দরকার আছে। সামস অন ফোর্স, দেখ তুই যদি এর আগের চ্যাপ্টারে ইকুয়েশন অফ মোশন গুলো ঠিকঠাক করে থাকিস তাহলে তুই অ্যাক্সিলারেশন জানিস, অ্যান্ড ওয়ান্স ইউ নো অ্যাক্সিলারেশন তুই ইনটু মাস করে দিবি, ইউ উইল গেট ফোর্স। তারপরে কি আসছে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই জিনিসটা থেকে কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম হয় এবং সেই জন্য আমাদেরকে সেগুলো খুব ভালো করে দেখে বুঝে রাখতে হবে। সুন্দর সুন্দর ইন্টারেস্টিং প্রবলেম হয়। হ্যাঁ, তবে তোদের দু একজনের কাছ থেকে আমি একবার মানে কয়েকটা কোয়ারি পেয়েছিলাম যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে না ভেক্টর দিয়ে বেশ কিছু অসাধারণ প্রবলেম হয়। সেই ধরনের প্রবলেম কি আসবে? বিশ্বাস কর, যেগুলো একদম স্পেসিফিক 11-12 এর কনসেপ্ট, যেমন ভেক্টরটা ক্লাস 11 এর স্টার্টিং কনসেপ্ট, ফার্স্ট যে জিনিসটা আমরা পড়ি সেটা হচ্ছে ভেক্টর, ওই ধরনের জিনিস থেকে কিন্তু প্রশ্ন আসবে না। তাই ভেক্টরের রেজাল্টেন্ট দিয়ে যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের অঙ্ক তোরা কেউ কেউ হয়তো করেছিস, সেগুলো এই মুহূর্তে মাথায় না নিলেও চলবে বলেই আমার ধারণা। তাহলে এবারে আমাদের নেক্সট কি গল্প আছে? নেক্সট গল্প হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড দেখি হলো, লজ অফ মোশন। লজ অফ মোশনে আমাদের প্রথম গল্পটা হচ্ছে ফার্স্ট ল। লজ অফ মোশনে আমাদের ফার্স্ট গল্প ফার্স্ট ল। ফার্স্ট ল থেকে তেমন একটা তোদেরকে নতুন করে কিছু বোঝানোর নয়। ওই যে টেন্ডেন্সি অফ রেস্ট অ্যান্ড মোশন, ওই গাড়ি চলছে দাঁড়িয়ে গেল, কোন দিকে যাব, গাড়ি হঠাৎ চলতে, ওই সব কনসেপ্টই। তো এইটাতে আমার অরিজিনালি এর যে নেক্সট স্লাইডটাতে যখন ইনার্শিয়া বোঝাবো তখন না হয় এটার উপর আমরা আর একটু বেশি করে জোর দেব। ঠিক আছে, একটু সেকেন্ড ল থেকে বোঝার চেষ্টা করি। সেকেন্ড ল, সেকেন্ড লটা যদি তোদেরকে স্টেট করতে বলা হয় তাহলে তোরা যেটা বলিস সেটা হচ্ছে অনেকেই F ইকুয়ালস টু এম এ বলিস। প্লিজ মাথায় রাখ, F ইকুয়ালস টু এম এ কিন্তু সেকেন্ড ল নয়। F ইকুয়ালস টু এম এ এটা কিন্তু সেকেন্ড ল নয়। সেকেন্ড ল বলছে যে ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামটা কি জিনিস নিশ্চয়ই মনে আছে, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। তাহলে এই গল্পটা এইটা। নিউটন এর পরেই বললেন যে এখানে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি লাগবে, লেট দ্যাট বি কে। তাহলে F ইকুয়ালস টু কে ডেল্টা পি বাই ডেল্টা টি। F ইকুয়ালস টু কে ডেল্টা পি বাই ডেল্টা টি। এই কেটাকে তারপরেই আবার উনি বললেন ইকুয়ালস টু 1, তাহলে F ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। কে ইকুয়ালস টু 1 ফর অল ইউনিটস বলেছিলেন। তো এইবার আমরা জানি, এইবার আমি একদম স্পষ্ট, তোদের মধ্যেই অনেকে বলছি স্যার তাহলে আমাদেরকে কেন ভুল বললেন? F ইকুয়ালস টু ডেল্টা এম ভি বাই ডেল্টা টি, মাস তো কনস্ট্যান্ট, তাহলে মাস বাইরে বার করে দিলাম, ডেল্টা ভি বাই ডেল্টা টি, আর এই ডেল্টা ভি বাই ডেল্টা টি তো মানে অ্যাক্সিলারেশন, তাহলে ফোর্স ইকুয়ালস টু তো মাস ইনটু অ্যাক্সিলারেশন। আপনি আলাদা কি পেলেন? বললেন যে আমাদেরটা হচ্ছে না। চেক কর, আমরা যারা কলকাতা শহরে থাকি তাদের 5-10 বছর আগেও আমাদের একটা আইডিয়া ছিল, আমরা রাস্তাঘাটে দেখতাম ময়লার গাড়ি যাচ্ছে, মিউনিসিপ্যালিটির গাড়ি নোংরা নিয়ে যাচ্ছে, তো যত না নিয়ে যাচ্ছে তার একটা পার্সেন্টেজ ফেলতে যাচ্ছে। তো যখন ওই মাছটা ফেলতে যাচ্ছে, নোংরাটা ফেলতে যাচ্ছে, তখন কি গাড়ির মাছটা কনস্ট্যান্ট থাকছে? এখন তুই ওই ময়লার গাড়িগুলো কম দেখতে পাবি, তবে জলের ট্যাঙ্কারগুলো দেখতে পাবি। কোনো জায়গায় ধর জলের কোনো ক্রাইসিস আছে বা কোনো অনুষ্ঠান বাড়িতে জল সাপ্লাই দিতে যাবে, তো এই জলের ট্যাঙ্কারগুলো যখন যায় কন্টিনিউয়াসলি দেখবি জল পড়তে যাচ্ছে। হয় উপরে ঢাকনা লাগে না, 9 ঘন্টা জলের কল খোলা রয়েছে, খানিকটা ঝাঁকিতে জল পড়তে যাচ্ছে। তাহলে কি তোর ওইটার জলটা কনস্ট্যান্ট আছে, মানে মাসটা? আবার ভাব, কোনো একটা লরি ধর বালি নিয়ে যাচ্ছে, কোনো একটা লরি বালি নিয়ে যাচ্ছে, সেই লরির প্ল্যাটফর্মটাতে ফুটো আছে, কন্টিনিউয়াসলি বালি পড়তে যাচ্ছে।
মাস কি কনস্ট্যান্ট থাকছে? এই সমস্ত বাজে এক্সাম্পল বাদ দিয়ে যদি হাইটেক এক্সাম্পলের কথা ভাবিস, যে যখন তোর একটা রকেট, সেই রকেটটা যখন ওপর দিকে যায়, এই রকেটের তো একটা বিরাট অংশ হচ্ছে পাতি ফুয়েল, তো ফুয়েলটা যখন পুড়তে পুড়তে বেরিয়ে যাচ্ছে, তখন কি মাস কনস্ট্যান্ট থাকছে? না। তাহলে এই যে তুই মাসটাকে কনস্ট্যান্ট নিয়ে বাইরে বার করে দিলি, এটা কিন্তু ঠিক কাজ করলি না। তুই বরঞ্চ এভাবে ভাব, ধর একটা অঙ্ক দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে একটা লরি যাচ্ছে, ট্রাক, আমি একটু শর্টে লিখছি বুঝলি, নাহলে আবার সেই মুছতে ফুছতে হয়, ঝামেলা বাড়ে, একটু শর্টে লিখছি, তোরা একটু মানে আমি যা বলছি সেটা ফলো করিস। ট্রাক carrying sand coming out at 500 gram per second, find force required to maintain 5 meter per second velocity. তো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটির জন্য ফোর্স রিকোয়ার্ড, মানে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট রাখতে চাইছি, আর কোশ্চেন তোকে জিজ্ঞাসা করছি ফোর্স রিকোয়ার্ড। আমি চাইছি 5 মিটার পার সেকেন্ড মেনটেন করতে, আর তোকে বার করতে বলছি ফোর্স রিকোয়ার্ড। বুঝতে পারছিস কেসটা? তাহলে তোর যদি এফ ইকুয়ালস টু এম এই হবে, তাহলে তো এখানে অ্যাক্সিলারেশন তো জিরো, আমি তো চাইছি ওটা কনস্ট্যান্ট থাক, তাহলে অঙ্ক কিভাবে হবে? আরে কিছুই না, তুই এখানে সবার প্রথম যেটা ভাববি সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা এম ভি বাই ডেল্টা টি ইকুয়ালস টু ভি ইন্টু ডেল্টা এম বাই ডেল্টা টি। নাও ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মাস ইজ ভ্যারিয়েবল, which is equals to, চেক করিস বাবু, ভেলোসিটি বলেছে 5 আর ডেল্টা এম বাই ডেল্টা টি, ডেল্টা এম বাই ডেল্টা টি কত? 500 গ্রাম পার সেকেন্ড। ইউনিট চেঞ্জ করবি কিন্তু, কারণ এটা মিটার পার সেকেন্ড, ওটা গ্রাম রয়েছে, এসআই তে নিয়ে যা, 0.5 কেজি পার সেকেন্ড, তাই তো, কেজি পার সেকেন্ড। ইউনিট এখানে বসাতে হবে না, এমনি তোদেরকে বোঝানোর জন্য বসালাম। আপাতত তুই যেটা করবি সেটা হচ্ছে 0.5 বাই 1, ও 1 না হয়ে যদি 2 সেকেন্ড বলে, 2 কিছু একটা মিনিট বললে 60 সেকেন্ড করে নিবি, তাহলে ইকুয়ালস টু কত এলো? 2.5 এত নিউটন। আশা করি বুঝতে পেরেছিস। অঙ্ক কি ঠিক আছে না ঠিক নেই? যা, তাহলে এতক্ষণ যারা বুঝলি, যারা লিখলি, তাদের তো এখন চাপ হয়ে যাচ্ছে, মনে মনে গালাগাল দিচ্ছিস যে তারা ভুল অঙ্ক করালেন কেন। এখানে অরিজিনালি তোকে আরেকটা কনসেপ্ট একটু দিয়ে রাখি, মাথায় রাখলে ভালো। ভেক্টর কোয়ান্টিটির কনসেপ্টটা তোদের আছে, আমি ভেক্টরের অ্যাডিশন ফ্যাডিশন করতে বারণ করেছি, কিন্তু ভেক্টর মানে তার একটা ডিরেকশন আছে, ডান দিকটা পজিটিভ ধরলে বাঁ দিকটা নেগেটিভ হয়, এটুকু কনসেপ্ট তোদের আছে, থাকা উচিত। সেই কনসেপ্ট থেকে ভাব, বালি যদি পড়ে যায়, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম মাসটা বাড়ছে না কমছে? ট্রাকের মাস, বালি যদি ট্রাক থেকে পড়ে যায়, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম তোর ট্রাকের মাসটা বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। তাই এই যে ডেল্টা এম বাই ডেল্টা টি, দিস শুড বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ, ডেল্টা এম বাই ডেল্টা টি শুড বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ, এবং যে কারণে দ্য টোটাল ফোর্স কেম অ্যাজ নেগেটিভ। যাক কলা, নেগেটিভ ফোর্স মানে গল্পটা হচ্ছে, ভালো করে ভেবে দেখ, তোর এদিকে যদি ট্রাকটা যায়, বালি যদি পড়ে যায়, ট্রাক হয়ে যাবে হালকা। ট্রাক যদি হালকা হয়ে যায়, তাহলে আরো স্পিডে ছোটা শুরু করবে। আমাকে যদি 5 মিটার পার সেকেন্ডটা মেনটেন করতে হয়, তাহলে ট্রাককে অ্যাক্সিলারেটর প্রেস করতে হবে না ব্রেক? ট্রাক হালকা হয়ে যাচ্ছে, বেশি স্পিডে ছুট লাগাচ্ছে, তাহলে ওর ভেলোসিটি কনস্ট্যান্ট রাখতে গেলে কি করতে হবে? ব্রেক চাপতে হবে। যাচ্ছিল কোন দিকে? এই দিকে। ব্রেক চাপছিস মানে কোন দিকে ফোর্স দিচ্ছিস? উল্টো দিকে। সো ভেলোসিটির উল্টো দিকে যদি কোনো একটা ফোর্স বা অ্যাক্সিলারেশন থাকে, তাকে কি আমরা আদৌ ফোর্স বলি বা অ্যাক্সিলারেশন বলি? কি বলি? রিটার্ডেশন বা রিটার্ডিং ফোর্স। সো বেসিক্যালি এই -2.5 নিউটনটা লোকটাকে, ট্রাক ড্রাইভারটাকে ব্রেক করতে হবে। এই সেম ফিচার দিয়ে তোকে আরেকটা অঙ্ক করাচ্ছি না, বলছি, চেক কর। ধর তোর কাছে একটা বন্দুক আছে, আমি বন্দুক আঁকার বৃথা একটা চেষ্টা করলাম আর কি। তো এই বন্দুকটা থেকে গুলি বেরোচ্ছে, এই বন্দুকটা থেকে ধাই 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 করে গুলি বেরিয়ে যাচ্ছে।
ধর তোকে বলে দিল 1 সেকেন্ডে কতগুলো গুলি বেরোচ্ছে, ধর তোকে বলে দিল n খানা গুলি বেরোচ্ছে t সেকেন্ডে, এক একটা গুলির মাস বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ গুলি যেটা 1 সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে। এক একটা গুলির ভেলোসিটি যদি v হয়, এক একটা গুলির ভেলোসিটি যদি v হয়, তাহলে বেসিক্যালি তুই কি করলি দেখ, ডেল্টা m বাই ডেল্টা t ইনটু ভেলোসিটি, তার মানে এটা কি ফোর্স। আবার চেক কর, এই যে ফোর্সের কথাটা তুই বলছিস, এই গুলিগুলো কি হচ্ছে, বন্দুক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে বন্দুকের মাস টোটালিটিতে বাড়ছে না কমছে, কমে যাচ্ছে, তাহলে এখানে সাইন কি হবে, মাইনাস, তাহলে ফোর্সটা কেমন হবে, নেগেটিভ। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে বন্দুক গুলি সামনের দিকে গেলে বন্দুক পেছনের দিকে যাবে বিকজ অফ দ্যাট ফোর্স। এবার তুই যদি ভেবে দেখিস এই কনসেপ্টটা তোর জানা, তুই কি দিয়ে এক্সপ্লেন করেছিলি এর আগে, তুই এর আগে এই সেম জিনিসটাকে এক্সপ্লেন করেছিলি বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা আমরা পরে আরেকবার দেখে নেব। তো এই জিনিসটা অরিজিনালি তোর জানা ছিল। তো এই রকম টাইপের অঙ্ক F ইকুয়ালস টু এম এ ছাড়াও ফোর্সের ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি দিয়ে কিন্তু অঙ্ক থাকতে পারে, তাই একবার ভেবে দেখে নিবি ব্যাপারটা। নেক্সট আয় থার্ড ল। মানে আমাদের বোধহয় লটা পড়তে গেলে একে সব থেকে মানে ভালো লাগে, যে থার্ড ল, এ তো দারুণ দুর্ধর্ষ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডিজ, এ সব মুখস্থ হয়ে গেছে। থার্ড ল থেকে কি ভাববো, থার্ড ল থেকে একবার প্লিজ ভেবে রাখবি যে থার্ড ল বা কনজারভেশন অফ এনার্জি বা নিউটনিয়ান এই যে বিভিন্ন রকম কনসেপ্ট, এগুলো একমাত্র অ্যাপ্লিকেবল যদি বডিটা রিজিড হয়। রিজিড বডি না হলে কিন্তু থার্ড ল অ্যাপ্লাই করা কেন, নিউটনের কোনো লই অ্যাপ্লাই করা যাবে না। রিজিড বডি বলতে ধর তুই দেওয়ালে ঘুষি মারলি, তাহলে হাতে ব্যথা পাবি। এগুলো হচ্ছে প্রথম এক্সাম্পল যেটা ক্লাস 7-8 লোকে শেখানো হয়, যে দেওয়ালে ঘুষি মারলে হাতে ব্যথা পাবো। দেওয়াল রিজিড বডি, আমি ঘুষি মারলাম অ্যাকশন, হাতে ব্যথা পেলাম রিয়াকশন, সিম্পল। তাহলে নতুন কি আছে, যা এই ঘুষিটাই নিজের বাড়িতে খাটের ওপর রাখা বালিশটাতে মার গিয়ে, অ্যাকশন সেম দিলি, হাতে কি সেম ব্যথা পেলি, রিয়াকশন কি সেম হলো, না হলো না। তাহলে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশনে কি হলো, ব্যথা পেয়েছিস কিন্তু কম পেয়েছিস। তো কেন এমন হলো, কারণ তুই যখন ঘুষি মেরেছিস বালিশটার শেপ চেঞ্জ হয়ে গেছে। সো বালিশ ক্যান নট বি কনসিডার অ্যাজ আ রিজিড বডি। নিউটনস থার্ড ল রিজিড বডি ছাড়া অ্যাপ্লাই করা যায় না। তাহলে যারা রিজিড নয়, যেমন ধরুন বালিশের ক্ষেত্রে বললেন, বালিশের ক্ষেত্রে আসলে ওয়ার্ক ডান এই সমস্ত দিয়ে আরেকটু কমপ্লেক্স করে জিনিসটা সলভ করা যায়। আর যদি সলিডই না হয়, ফ্লুইড, তাদের ক্ষেত্রে রিজিডিটির কোনো প্রশ্নই আসে না, আছে কি, আসে না। তাহলে তাদের ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশন বা এগুলো কি মানে ঠিকঠাক না, একদম ঠিকঠাক নয়। তাদের ক্ষেত্রে কনজারভেশন অফ এনার্জি ঠিকঠাক নয়। হবে কনজারভেশন অফ এনার্জি করা যাবে, কিন্তু তখন কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু টোটাল এনার্জি নয়। তাদের ক্ষেত্রে বার্নওয়ালিস থিওরেম বলে একটা কনসেপ্ট আসবে, সেটা তোদের নেই, সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বার্নওয়ালিস থিওরেম আমাদের যখন করার তখন আমরা দেখে নেব, যে ঠিক আছে ওটা যখন আসার তখন আসবে। ঠিক আছে, তাহলে চলো তারপরে কি আছে, ইনার্শিয়া অ্যান্ড সিউডোফোর্স। ইনার্শিয়া আর সিউডোফোর্সের গল্পটাতে ব্যাপারটা বোঝ। ধর তোর কাছে এই রকম একটা বডি আছে, বডিটার মাস হচ্ছে m, তুই বডিটাকে এইদিকে জোর কদমে ধাক্কা মারলি বাই ফোর্স F, বডিটা কি হবে, ওদিকে চলে যাবে। তো ওদিকে যখন যাবে তখন গল্পটা হয়ে যাবে F ইকুয়ালস টু m ইন্টু a। আচ্ছা m1 করে দিলাম, আমার পরে বোঝাতে সুবিধা হবে। F ইকুয়ালস টু m1 ইন্টু a, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তোরা কিন্তু ইনার্শিয়ার কনসেপ্ট যা আছে তোদের, সেইটা দিয়ে একটু বল, এটার উপরে যদি একটা m2 মাস থাকে, এটার উপরে যদি একটা m2 মাস থাকে, তাহলে যদি m1 বডিটা এই দিকে যায়, m2 বডিটা কি করবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর m2 বডিটা বসালে তোর এই ইকুয়েশনটাও ভুল হয়ে গেছে, কারণ আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা কিন্তু এই দুটো বডিকে মুভ করানোর জন্যই দিচ্ছি, m1 প্লাস m2 ইন্টু a। যাদের এটা বুঝতে একটু অসুবিধা হলো তারা ভাব তুই একা সাইকেল চালাচ্ছিস, তখন তোকে যে জোরে প্যাডেল করতে হয়, বা বাইক বা স্কুটিতে তুই যে অ্যাক্সিলারেটরটা প্রেস করছিস। এবার ধর তোর পিছনে আরেকজন আছে,
সাইকেলটা তুই চালাচ্ছিলি, আরেক বন্ধু বললো ভাই একটু আমাকে ওই অবধি চল, তোদের দুজনে গল্প করতে করতে যাই, আমাকে নিয়ে চল। তার সাইকেলের পিছনে যখন আরেকজন উঠে পড়েছে, তুই কি প্যাডেলটা সেম ফোর্সে করছিস? করছিস না, ফোর্স বেশি লেগে গেছে, বিকজ ইউ আর ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফোর্স টু মুভ বোথ দ্য বডিজ। তাই যখন একটার উপর আরেকটা থাকবে, F ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। এই সেম কনসেপ্ট বাসের মধ্যে, তুই ধর বসে আছিস, বাস চলছে, ফাঁকা বাস, আর 10টা ছেলে উঠে বসে আছে, সেইটা নিয়ে বাস, তো ডেফিনেটলি সেকেন্ড কেসে ফোর্স বেশি লাগবে, তাই না? আচ্ছা, এবারে ভাব ইনার্শিয়া তোকে কি বোঝাচ্ছে। যদি তুই এখন এই ফোর্সটা দিস m1 এর ওপর, তাহলে m2 কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবে? মানে m2 কি চুপচাপ মেনে নেবে যে m1 যাচ্ছে, আমি তার উপর দিয়ে ভদ্রলোকের মতো তার পিছন পিছন চলে যাই? কি হবে? ইনার্শিয়া কি বলে, ও যখন এই দিকে যাবে, m2 তখন টুকুস করে এদিকে ঝাঁপ মারার চেষ্টা করবে, ও পিছিয়ে চলে আসবে, এটা ইনার্শিয়া। এবার প্রশ্ন হচ্ছে, ইনার্শিয়া তো বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। ফার্স্ট ল বলছে আনটিল এন্ড আনলেস ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি, এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি, ততক্ষণ নাকি সে নড়বে না। তাহলে এ নড়লো কেন? m2 তো পেছন দিকে পড়ে যাচ্ছে, কেন পড়ছে? m2 পড়ার কি হলো? কেন পড়বে কেন? কারণ ফোর্স অ্যাপ্লাই না করলে তো পড়ার কথা নয়। ফার্স্ট ল তো এখানে একটা সমস্যায় পড়ে যাচ্ছে। তখন তুই এই ফিজিক্যাল সিচুয়েশনটাকে বোঝানোর জন্য তুই আর একটা ফোর্স কনসিডার করলি। নেই তো, ফোর্স তো দিসনি, হাত দিয়ে ধাক্কা মেরেছিলি, মারিসনি, তুই কনসিডার করছিস, এন্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ সিউডো। নেই, তুই কল্পনা করছিস। কার জন্য কল্পনা করছিস? m2 এর জন্য। m1 এর জন্য করছিস না, কারণ ওর ওপর রিয়াল ফোর্স দিয়েছিস। রিয়াল ফোর্স দিয়েছিস বলে ও অ্যাক্সিলারেট করছে, m2 m1 এর ওপরে বসে আছে, তাই ও অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে, নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, এবং তাই ওর ওপর সিউডো ফোর্স থাকবে। যে নিজে থেকে মুভ করছে না, অন্য কেউ মুভ করছে বলে মুভ করতে বাধ্য হচ্ছে। যেমন আমি দৌড়ে দৌড়ে পৃথিবীর চারপাশে ঘুরিনি, পৃথিবী ঘুরছে বলে আমি ঘুরতে বাধ্য হয়েছি। তো ইন দ্যাট কেস আমার ওপর সিউডো ফোর্স থাকতে পারে। কেন? কারণ আমি ঘুরতে বাধ্য হয়েছি। ঠিক সেরকম এই মাসটা মুভ করতে বাধ্য হয়েছে। তো যদি বাধ্য হয়, ওর ওপর যে সিউডো ফোর্সটা থাকবে সেটা কোন দিকে থাকবে? সিউডো ফোর্স সবসময় অরিজিনাল ফোর্সের উল্টো দিকে থাকে। সিউডো ফোর্স সবসময় অরিজিনাল ফোর্সের উল্টো দিকে থাকে। এই দিকে থাকবে সিউডো ফোর্স। তার ভ্যালু কি হবে? সিউডো ফোর্সের ভ্যালু হয় নিজের মাস ইনটু সিস্টেমের অ্যাক্সিলারেশন। এই যে এই অ্যাক্সিলারেশনটা, নিজের মাস ইনটু সিস্টেমের অ্যাক্সিলারেশন। মানে ধর আর একটা এক্সাম্পল, তোর গাড়িতে, বা ধর গাড়িতে কি করেছিস তুই, গাড়িতে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছিস এইখানে, বা একটা হনুমানজি ঝুলিয়ে রেখেছিস, যা হোক একটা কিছু ঝুলিয়ে রেখেছিস, এরকম জায়গায় একটা জিনিস কিছু একটা ঝুলিয়ে রেখেছিস। তো এই যে ঝুলিয়ে রেখেছিস, গাড়িটা চাকা ফাঁকা আছে, মানে ভাবিস না গাড়ি চলবে না, চলবে চলবে, সব চলবে। এই দিকে গাড়িটা ধর চলতে শুরু করেছে। আগে ফিজিক্যালি বোঝ, গাড়ি যদি হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করে, ওই যেগুলো ঝুলিয়ে রেখেছিস সেগুলো কোন দিকে যাবে? পিছন দিকে। তুই এতদিন ওটাকে কি বলতি? ইনার্শিয়া। আজকে থেকে কি বলবি? সিউডো ফোর্স। কেন সিউডো ফোর্স? কারণ ও নিজের ইচ্ছায় মুভ করেনি। তুমি ওকে ওর পিছনে একটা বাড়ি মেরে বলনি যে চল ভাই সামনে যেতে হবে। তুমি গাড়ি নিয়ে দৌড় লাগিয়েছো, ও বেচারাকে সামনে যেতে বাধ্য করেছো। ও কোথায় আছে? গাড়ির ভিতরে। গাড়ি অ্যাক্সিলারেট করছে, মানে ইট ইজ ইন আ নন ইনার্শিয়াল অর অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এইটার ওপর এই দিকে একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমরা কি বলছি? সিউডো ফোর্স। সিউডো ফোর্সের ভ্যালু এই জিনিসটার মাস ইনটু এই গাড়িটার অ্যাক্সিলারেশন। তাহলে এবার ভাব, এইখানে যদি ধর তোর এরকম একটা প্ল্যাটফর্ম, যেটাকে আবার ধাক্কা মারছি, এইখানে একটা 10 কেজি আছে, এইখানে একটা 5 কেজি আছে, আর এই টোটাল সিস্টেমটার এইদিকে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 2। তাহলে এইটার উপর আর এইটার উপর সিউডো ফোর্স কত বার কর। এটার উপর সিউডো ফোর্স হচ্ছে নিজের মাস ইনটু 2, সিস্টেমের অ্যাক্সিলারেশন কত? 20 নিউটন। এটার উপর সিউডো ফোর্সও এইদিকে, সেটা কত? 5 ইনটু 2 ইকুয়ালস টু 10 নিউটন। কার উপর সিউডো ফোর্স বেশি হলো? কার উপর সিউডো ফোর্স বেশি? 10 কেজি, কারণ অ্যাক্সিলারেশন তো দুজনেরই সেম। তাহলে যার মাস বেশি তার সিউডো ফোর্স বেশি, যার মাস বেশি তার সিউডো ফোর্স বেশি। তাহলে মাস বেশি হলে যদি সিউডো ফোর্স বেশি হয়, মাস বেশি হলে যদি সিউডো ফোর্স বেশি হয়, তাহলে মাস ইজ দ্য গভর্নিং ফ্যাক্টর অফ ইনার্শিয়া। মাস ইজ দ্য গভর্নিং ফ্যাক্টর অফ ইনার্শিয়া। মানে তুই যদি কোনো একটা বডির ওপর একটা হালকা জিনিস আর একটা ভারী জিনিস রেখে একইভাবে ঠেলিস, তাহলে কি হবে?
ভারী জিনিসটার ওপর ফোর্সটা বেশি হবে, সিউডো ফোর্স। মাথায় গেল? কনসেপ্টটুকু অন্তত থাক, এই ধরনের জিনিসপত্র দিতে পারে। এটাই তুই যখন বড় হবি আরো কমপ্লেক্স হবে, ফ্রিকশন ঢুকবে, এটা ওটা সেটা বহু কিছু হবে, সে যখন হবে হবে, এখন চাপ নিস না। সামস অন ফোর্স, তো সামস অন ফোর্সের মধ্যে আমি অলরেডি তোদেরকে ওই এফ ইকুয়ালস টু ডেল্টা এম বাই টি ইন্টু এ, আর হচ্ছে গিয়ে তোর ইয়েটা এফ ইকুয়ালস টু এম এ, এই দুটোই করিয়ে দিয়েছি। সুতরাং সামস অন ফোর্সের আপাতত আলাদা করে আর তেমন কিছু করার দরকার নেই, মানে আলাদা করে আমার বলার কিছু নেই। নেক্সট আসছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো লিনিয়ার মোমেন্টাম কি এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো শুধু কনজারভেশনের ওপর কিছু টিপিক্যাল অঙ্ক হয়, দুটো বেসিক্যালি টাইপ আছে, সেই দুটো আমরা একবার একটু দেখে নিই চল। তো মোমেন্টাম কনজারভেশন কখন হয়, এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা বলছি, কনজারভেশন কখন হয় যদি আমার এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু জিরো হয়। বাইরে থেকে তুই যদি কোনো ফোর্স না দিস তাহলে ইন দ্যাট কেস আমার এফ এক্সটার্নালটা তো ডেল্টা পি বাই ডেল্টা টি, এইটা ইকুয়ালস টু জিরো, তার মানে ডেল্টা পি ইকুয়ালস টু জিরো, যার অর্থ কি দাঁড়াচ্ছে, মোমেন্টামের চেঞ্জ জিরো, তাহলে মোমেন্টাম রিমেইনস কনস্ট্যান্ট। এবার এটার প্রবলেম বলতে যেটা যেটা হতে পারে সেটা হচ্ছে, সাপোজ ধর তোর দুটো বডি একসাথে রয়েছে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা রেস্টে আছে, এটা কেমন আছে, রেস্টে। এবার এই বডিটা যদি রেস্টে থেকে থাকে, এখান থেকে যদি কোনোভাবে এটা দেখা যায় যে এই ছোট এমটা উইথ ভেলোসিটি ভি মুভ করছে, তাহলে বড় এমটাকেও কিন্তু মুভ করতে হবে। কেন? কারণ এই সময়টাতে বড় এম প্লাস ছোট এম তার ভেলোসিটি ছিল জিরো, সো লিনিয়ার মোমেন্টাম ওয়াজ জিরো। এবার যখন আমরা এই কেসটাতে যাচ্ছি তখন এইখানটাতে একটা হচ্ছে ছোট এম ভি আর একটা বড় এম ইন্টু ভি ড্যাশ, এদের সামেশনটা কত হতে হবে, জিরো। তার মানে আমার ভি ড্যাশ কত আসছে চেক কর, ভি ড্যাশ ইকুয়ালস টু আসছে মাইনাস ছোট এম ভি বাই বড় এম। নাও এবার গল্পটা হচ্ছে, তাহলে এই মাইনাস সাইনের সিগনিফিকেন্সটা কি, এই মাইনাস সাইনের সিগনিফিকেন্স হচ্ছে এ ব্যাটা উল্টো দিকে যাচ্ছে। তো এবার ধর এখান থেকে কি কি ধরনের প্রবলেম হতে পারে। সাপোজ ধর তোর কাছে একটা বোমা আছে, বোমা মানে হ্যাঁ এগুলো তো আমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে এখন সবাই খুব পরিচিত, বোমা টোমা থাকবে, বেশ একটা অ্যাকশন থ্রিলার ব্যাপার হবে। সো সাপোজ ধর এই বোমাটার মাস হচ্ছে 10 কেজি বলে দিয়েছে, এটা হঠাৎ করে বার্স্টস ইনটু টু পিসেস, যাদের মাসের রেশিও হচ্ছে 2:3, যাদের মাসের রেশিওটা হচ্ছে 2:3, মাসের রেশিও 2:3 মানে m1টা তাহলে কত, 2/5 আর এই m2টা তাহলে কত, 3/5 × 10, তার মানে এইটা হচ্ছে গিয়ে তোর 4 কেজি আর এটা হচ্ছে গিয়ে তোর 6 কেজি। তাহলে এই দুটো মাসে ডিভাইড হলো, ডিভাইড হবার পরে এইটাকে বলে দিল যে ইট ফ্লাইজ অফ উইথ আ ভেলোসিটি অফ, ইট ফ্লাইজ অফ উইথ আ ভেলোসিটি অফ কত না, ইট ফ্লাইজ অফ উইথ আ ভেলোসিটি অফ, ধর তোকে বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, ইট ফ্লাইজ অফ উইথ আ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটার কি হবে চেক করে দেখ, যেহেতু 10 কেজিটা ইনিশিয়ালি অ্যাট রেস্ট ছিল, তার মানে আমার ইনিশিয়াল মোমেন্টাম ছিল 10 × 0, আর তারপরে কি হয়েছে, 4টা কোনো একটা ভেলোসিটি ভিতে গেছে যেটা আমরা জানি না, বার করতে দিয়েছে, প্লাস তোর এই যে এখানে 6টা 5 মিটার পার সেকেন্ডে গেছে। সো তুই চেক করে দেখ তোর 4v ইকুয়ালস টু -30 আর v ইকুয়ালস টু -7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স কি ছিল বলেছিলাম, নেগেটিভ সাইন্স জাস্ট এখানে ইমপ্লাই করছে যে এটা যেদিকে যাবে এটা ঠিক তার উল্টো দিকে ছুট লাগাবে, এটা যেদিকে যাবে এটা ঠিক তার উল্টো দিকে ছুট লাগাবে। ফাইন, তাহলে আশা করি এটা বুঝে গেছে। এবার চেক কর, ধর এখান থেকে এরকমও হতে পারে যে একটা বাবা আর তার ছেলে দুজনকে নিজেদের দিকে টানছে, বা হয় না বাচ্চাবেলা এরকম কোলে নিচ্ছে আর কি, দুজনকে নিজেদের দিকে টানছে। তাহলে ইন দ্যাট কেস অলসো যখন টানছে এ কত ভেলোসিটিতে, এর মাস দেওয়া আছে, এ যদি ভেলোসিটি ইউতে পুল করে এর ভেলোসিটি কত হবে চেক করে দেখ। তুই এখানে বলতেই পারিস যে বাবা তো টেনেছে, তাহলে সেটাকে কি এক্সটার্নাল ফোর্স ধরবো না, না, সিস্টেম বলতে এখানে বাবা ছেলে দুজনে, তাহলে বাবা যদি ছেলেকে পুল করছে, যখন বাইরে থেকে তো কেউ বাবাকে ধাক্কা মারেনি বা ছেলেকে ধাক্কা মারেনি, সো এক্সটার্নাল ফোর্স কিন্তু জিরো। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের অঙ্ক কিন্তু এটা দিয়েও হতে পারে। লাস্ট যেটা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে অঙ্ক হতে পারে সেটা হচ্ছে গিয়ে, ধর সাপোজ
এইখানে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামের মাস ধর 1 কেজি, পেন্ডুলামের মাস ধর 1 কেজি। এইখান থেকে একটা বুলেট ছিটকে আসছে, এখান থেকে একটা বুলেট এরকম ছিটকে এলো, এসে এর ভেতরে ঢুকে গেল। এই জিনিসটাকে তোরা পরে ক্লাস 11-এ পড়বি, এটাকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দাঁড়া মুছে নি একবার। পারফেক্ট ইনইলাস্টিক কলিশন, কি বলবো এটাকে আমরা? পারফেক্ট ইনইলাস্টিক কলিশন। কাকে পারফেক্ট ইনইলাস্টিক কলিশন বলে? যেখানে দুটো বডি ফিউজ করে যায়, যেখানে দুটো বডি ফিউজ করে যায়, মানে তোর বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছিল, তুই পিছন থেকে লাফিয়ে সাইকেলের উপর উঠে পড়লি, সেটাও কিন্তু এক ধরনের পারফেক্ট ইনইলাস্টিক কলিশন। তো এই পারফেক্ট ইনইলাস্টিক কলিশনের এই অঙ্কটা একটু চেক কর, যেখানে একটা বব ঝুলছে পেন্ডুলামে, আর এখান থেকে একটা বুলেট যার মাস হচ্ছে গিয়ে 100 গ্রাম গিয়ে এমবেড করলো। ওর ভেলোসিটি ছিল হচ্ছে 55 মিটার পার সেকেন্ড। ওর ভেলোসিটি কত ছিল? 55 মিটার পার সেকেন্ড। এবার যখন এটা এমবেড করে যাবে তখন এফেক্টিভ জিনিসটার ভেলোসিটি কি হবে? আবার চেক কর, এইটার এইটা দুজনে মিলে একটা সিস্টেম, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়নি। তার মানে আমার ইনিশিয়ালি ছিল হচ্ছে 0.1 কেজি ইন্টু 55 মাস্ট বি ইকুয়ালস টু, আচ্ছা মাস্ট বি ইকুয়ালস টু বলতে এখানে পেন্ডুলামটার কত ধরবি বল? পেন্ডুলামের ববের ভেলোসিটিটা কিন্তু 1 কেজি ইন্টু 0, এটা তোর ইনিশিয়াল মোমেন্টাম, অ্যান্ড দে মাস্ট বি ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। এই ফাইনাল মোমেন্টামটাতে এরা দুজন এমবেডেড হয়ে গেছে, মানে এর মাস হয়ে গেছে এখন 1.1 কেজি মাল্টিপ্লাইড বাই কোনো একটা ভেলোসিটি ভি। এবার তুই চেক করে দেখ, জিনিসটা আসছে ভি ইকুয়ালস টু 5.5 ডিভাইডেড বাই 1.1, 5.5 ডিভাইডেড বাই, ওটা কিন্তু 5.5 লেখাটা বিচ্ছিরি হয়েছে, 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ডটা পজিটিভ আসলো, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? মানে বুলেট যেদিকে যাচ্ছিল, বব এবং বুলেট একসাথে কিন্তু সেই দিকেই যাচ্ছে। এবার তোদেরকে যখন আমি এর পরে ওয়ার্ক এনার্জিটা আবার রিভাইজ করাবো, তখন তোকে নেক্সট যে কোশ্চেনটা দিতে পারে সেটা হচ্ছে এই ভেলোসিটি নিয়ে এটা কতটা উঠবে, এই ভেলোসিটি নিয়ে এই জিনিসটা কতটা উঠবে, সেটা আমরা ওয়ার্ক এনার্জিতে করব। তো আজকের ভিডিওতে এই অবধি করালাম। নেক্সট ভিডিও বা ক্লাসে আমরা 9-এর বাদবাকি পোর্শনটা রিভিশন করব। তো বাকি কি করতে হবে সেই বিষয়ে তোদের একটা আইডিয়া দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।